এরপর আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম। কিছু সময় পরে হৃদয়ে উঠে পড়ল। এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে আমাদের সেই পুরনো স্কুলের সামনে গেলাম। অনেকদিন পরে পুরনো সেই স্কুলটা দেখলাম। অনেকগুলো নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে। প্রথমে তো দেখে চিনতেই পেরেছিলাম না। স্যার, আপনি আমাদের এখানে নিয়ে আসেন কেন? জয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা শোনার জন্য। আমি কাউকে কিছু না বলে আমার ওয়ালেট থেকে একটা ছবি বের করে ওদের কাছে দিলাম আর বললাম, এই ছেলেকে চিনো তোমরা? জয় আর হৃদয় তো অনেকটা অবাক হয়েছে, কারণ ছবিটি ছিল আমার ছোটবেলার ছবি। আরে জয়, এটা তো শ্রাবণ। আমিও তো তাই দেখতেছি। কিন্তু স্যার, শ্রাবণের ছবি আপনার কাছে কি করে এলো? আরে ভিতর ডিম, আমাকে চিনতে পারতেছিস না? আর জগা খিচুড়ি, তুইও আমাকে চিনতে পারলি না? এখানে একটা বিষয় জেনে রাখুন, আমাদের সকলের অনেক বন্ধু আছে, আর সব বন্ধুদেরই কম বেশি ডাকনাম থাকে। মানে আমরা বন্ধুরা বন্ধুদেরকে মজা করে উল্টাপাল্টা নামে ডাকি। ঠিক তেমনি হৃদয়কে আমরা সবাই ভিতর ডিম বলে ডাকতাম, আর জয়কে জগা খিচুড়ি। আমি ওদেরকে এই নামে ডাকলাম কারণ আমি শিওর এটা শোনার পরে ওদের আমাকে চিনতে কোনো ভুল হবে না। ঠিক তেমনটাই হলো। জয় আর হৃদয় কিছু সময় চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করে দুই হারামি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শ্রাবণ, সত্যি এটা তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। দোস্ত, তুই তো পুরো নায়ক হয়ে গেছিস। শালা, এটা কি বডি বানাইছিস, পুরো ফিল্মের হিরোদের মতো। আর এতদিন কই ছিলি? তো বডি থাকবে না তো কি করবে? সিআইডি অফিসার কি খালি খালি হয়েছে নাকি? দোস্ত, আমারও তো ভেবেছিলাম তোকে আর কোনো দিন ফিরে পাবো না। আমি আর হৃদয় তো তোকে খুঁজতে খুঁজতে টানা 2 বছর পড়ালেখায় মন বসাতে পারি নাই। তুই সব খুলে বলতো, কোথায় ছিলে এতদিন? এ ভাই, তোরা আমাকে আগে ছেড়ে দে, তারপর আস্তে আস্তে সব খুলে বলতেছি। তোরা তো আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছিস যেন আমি তোদের বউ। ও হ্যাঁ, আমাদের তো মনেই ছিল না। শালা, অনেক দিন পরে দেখা তো, তাই ইমোশনাল হয়ে গেছিলাম। ঠিক বলছিস। এরপর ওরা দুইজন আমাকে ছেড়ে দিল। আমি স্কুলের পাশের একটা বেঞ্চে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। কিছু সময় পরে জয় আর হৃদয় আমার কাছে এসে বসে পড়লো আর জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এতদিন কই ছিলি আর হঠাৎ করে কোথা থেকে এলি? তোর বাসায় জানে তুই ফিরে এসেছিস? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কিভাবে? আরে জয়, তুই চুপ কর না, ওকে বলতে দে, দেখি কি বলে। আচ্ছা দোস্ত, তুই বল। এরপর আমি বলতে শুরু করলাম, প্রথমত আমার বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি। আর এতদিন আমি ঢাকাতে ছিলাম, সেখানে লেখাপড়া শেষ করেছি। 2 বছর হলো একটা চাকরি করতেছি। হঠাৎ তোদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। এ ভাই, তুই এবার থাম, তোকে আর বলতে হবে না, আমরা জানি তুই কি জন্য এসেছিস। আমাদেরকে আর মিথ্যা বলা লাগবে না। জয়, ঠিক বলছিস। আমি ওদের কথায় কিছু না বলে একটু হাসলাম। এই, একদম হাসবি না। আচ্ছা, তুই তোর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে গেছিলি কেন? তোরা তো সবটাই জানিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? কি জানি আমরা? তুই তোর বাসা থেকে চলে গিয়েছিলি, এটা আমরা কিভাবে জানবো? সেটাও ঠিক। তাহলে শোন, অতীত, তোরা তো সব জানিস কিভাবে আমার আর সিমলার ব্রেকআপ হয়েছিল, তাই সেটা আর খুলে বললাম না। সিমলা আর আমার ব্রেকআপের আজকে 2 দিন হয়ে গেল। এই 2 দিনে যে আমি কতভাবে চেষ্টা করেছি শুধুমাত্র সিমলার সাথে একটু কথা বলার জন্য, সেইটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আফসোস, কোনো লাভ হয়নি। আমি সিমলার সাথে কথা বলতে পারি নাই। আজকে আমার পরীক্ষা। এটা যেমন তেমন পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবুও ভাইয়ার ভয়ে পরীক্ষা দিতে যাই। পরীক্ষার খাতায় একদম কিছু লিখি নাই, সবগুলো পরীক্ষার খাতা একদম ফাঁকা রেখেছিলাম। কি লিখতাম আমি পরীক্ষার খাতায়? আমার মনে তখন শুধু দুঃখ, কষ্ট, বেদনা ছাড়া আর কিছু ছিল না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এই কয়েকদিনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। নিজের চোখের সামনে সিমলাকে দেখতে পেতাম, কিন্তু কথা বলতে গেলেই সিমলা চলে যেত। একদিন তো সারা স্কুলের সামনে বসে আমাকে চড় মারে। আমি কিছু বলি নাই, আর বলতেও পারতাম না, কারণ নিজের ভালোবাসাকে কিভাবে আঘাত করব আমার জানা ছিল না। আমার এমন অবস্থা নিয়ে আমার পরিবারের সবাই চিন্তিত ছিল।
তবুও আমি কাউকে কিছু বলি নাই। 2 মাস পরে আমার রেজাল্ট আসে। আমি জানি আমি সব বিষয়ে ফেল করেছি, তাই সেদিন নিজের রুম থেকে বের হইনি। তখন সকাল 11টা বাজে সম্ভবত। আমি নিজের রুমে বসে চোখ বন্ধ করে সিমরার কথা চিন্তা করতেছিলাম। তখনই হঠাৎ ভাইয়া আমার রুমে আসে। এসে আমার জামার কলার ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। সেখানে আব্বু, আম্মু, আপু সবাই ছিল। আমাকে এইভাবে নিয়ে যেতে দেখে আব্বু বলল, আরে জুয়েল, কি করতেছিস? আব্বু, তুমি আজকে কিছু বলবে না? আজকে আমি ওকে মেরেই ফেলবো। ও আমাদের পরিবারের সব সম্মান ডুবিয়েছে। কি করেছে ও? খুলে বলবি তো নাকি? আমি কিছু বলতেছি না। আমি শুধু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া আমার মুখ তুলে আমার 2 গালে খুব জোরে 2টা চড় দিল। আমি নিচে পড়ে গেলাম। তখনই ভাইয়া বলতে লাগলো, তোমাদের সকলের আদর পেয়ে ও একটা আস্ত বদমাশ হয়ে গেছে। ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। সেখানে আমার সব বন্ধুরা ছিল। আমি ওদের সামনে শ্রাবণের রেজাল্ট বের করি। রেজাল্ট কী ছিল জানো তোমরা? কি বলিস? সব বিষয়ে ফেল, এমনকি ধর্মের বিষয়ে ফেল। আমার চোখ থেকে না চাইতেও পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই আমাকে সেই দিন বেশি কথা বলে। কেউ কথা শোনাতে বাদ দেয়নি, শুধু আমার ছোট বোনটা বাদে। তখন রাত 1টার বেশি বাজে। সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে কোনো ঘুম নেই। আমার জীবনে আমি কোনো দিন এত বেশি কথা শুনি নাই। একটা সময় তো আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, তাহলে হয়তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু পারি নাই। একদিকে ছিল সিমলার প্যারা, আর অন্যদিকে পরিবারের প্যারা। অনেক সময় ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আমি রাত 2টার সময় বাসা থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বলে। হাতে কোনো টাকা ছিল না। কোথায় যাব এত রাতে, কি করব কিছুই বুঝে পাচ্ছিলাম না। আমাদের শহরের মেন রোডের পাশে একটা বেঞ্চে একা একা বসে আছি। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা ট্রাক যাচ্ছে ঢাকার দিকে। আমাকে যে করেই হোক ঢাকা যেতে হবে। সেখানে গিয়ে কি করব, কোথায় থাকবো, কি খাবো কিছু জানি না। তবু আমার মন বলতেছে ঢাকা যেতে, কিন্তু কিভাবে যাব তাই ভাবতেছি। কাছে তো কোনো টাকা নেই। তখনই আমার সামনে একটা খালি ট্রাক এসে থামে। মনে হয় মাত্র কোনো কিছু ডেলিভারি দিয়ে এসেছে, কিন্তু এখানে হঠাৎ থামলো কেন? তখনই দেখি ট্রাকের ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা হতে লাগলো। আমি আর দেরি না করে ট্রাকের পিছে উঠে পড়ি। প্রায় 2 মিনিট পরে টের পেলাম ট্রাক চলতে শুরু করেছে। আমি চুপ করে বসে আছি পিছনে। ড্রাইভার জানে না যে আমি এখানে আছি। তখন পরিবারের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। এরপর যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি ট্রাক থেকে নেমে গেলাম। চারিদিকে ভালো করে দেখতে লাগি। সব কিছু দেখে বুঝলাম এটা ঢাকা শহর। ব্যাস এইটুকুই। বর্তমানে দোস্ত, তুই তো পুরো একটা সিনেমার কাহিনী শোনালি আমাদেরকে। এ হারামি, এত সামান্য কারণে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? ভাই, তোদের কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় আঘাত ছিল। বন্ধু, তুই এইটা একদম ঠিক করিস নাই। জানিস আন্টি তোর জন্য কত কান্না করেছে এতদিন? আচ্ছা চল, তোকে তোর বাসায় দিয়ে আসি। আন্টি তোকে দেখলে খুব খুশি হবে। এই না না, একদম না, আমি বাসায় যাব না। মানে কি? তুই বাসায় যাবি না মানে কি? এতদিন পরে এসেছিস, আবার বলতেছিস বাসায় যাবি না? এখনো কি পরিবারের উপরে রেগে আছিস? না, রেগে নেই, তবে এখানে এসেছি একটা কাজে। কাজটা শেষ হলেই পরিবারের কাছে যাব আমি। শুধু একটু সময় দে আমাকে। তাহলে এখন কি করবি তুই? সমস্যা নেই, একটা ফ্ল্যাটে আছি আপাতত। সবই বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতেছি না যে তুই শূন্য পকেটে টাকা গেলি আর এখন দেখতেছি সিআইডি অফিসার হয়ে ফিরে এলি। ঘটনাটা কি? আমি কোনো সিআইডি অফিসার না, তবে এইরকম কিছু একটা, সেটা অন্য একদিন বলবো। আগে আমাদের শহরটা ঘুরে দেখে আসি। অনেক বছর হলো কোনো কিছু দেখি না। আচ্ছা চল তাহলে, আজকে সারাদিন ঘুরে আসি। আর তোদেরকে আমি একটা কথা বলে দিই, যদি তোদেরকে কেউ আমার কথা জিজ্ঞেস করতে আসে তাহলে কাউকে কিছু বলবি না। সময় হলে আমি নিজেই সকলের সামনে যাব। আচ্ছা, সমস্যা নেই, কাউকে বলবো না। এরপর আমি সকলের খোঁজ খবর নিলাম। আমাদের ব্যাচের সকলেরই নাকি বিয়ে হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলাম, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলাম। ওরা সবকিছু খুলে বলল। এখনও নাকি আমার পরিবার আমাকে মনে রেখেছে। তারা নাকি এখন আমাকে খুঁজে বেড়ায়। শুনে খুব ভালো লাগলো। তবে আমি এখনই যাব না আমার পরিবারের কাছে। আচ্ছা দোস্ত, সিমরার কি অবস্থা? ওর বিয়ে হয়ে গেছে নাকি? আবার সেই সিমলা? শালা তুই কি দিয়ে তৈরি? আরে বল না। পুলিশে চাকরি করে এখন, অনেক তেজ ওই সিমলা। পুলিশ না হলে ওকে আমি দেখে দিতাম আমার বন্ধুকে ছেঁকা দেওয়ার ফল কি হয়। আচ্ছা, ওর কি বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। এটা শুনে কেন জানি মুখে একটা হাসি চলে আসলো। কেন সেটা জানি না, হয়তো এটাই ভালোবাসা। আচ্ছা, সিমলা কি এখন আমাকে ভালোবাসে? ও কি এখনো আমার জন্য অপেক্ষা করে আছে? ও অপেক্ষা করলেই বা কি, আমি তো আর ওকে ভালোবাসি না। ওকে আমি আমার জীবনেই চাই না।
আমি মনে মনে নিজেকে কথাগুলো বলতেছিলাম, তখনই জয় বলে উঠল, কিরে কি ভাবতেছিস? ওর কথায় স্বাভাবিক হয়ে আমি বললাম, অনেক সময় হলো তাদের সাথে আছি, এবার বাসায় যেতে হবে। আমাকেও যেতে হবে, না হলে বউ আমাকে খুব মারবে। সবাই একসাথে হেসে দিলাম। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে পুরনো বন্ধুদেরকে কাছে পেয়ে, অনেক হ্যাপি মনে হচ্ছে আজকে নিজেকে। জানি না নিজের পরিবারকে কাছে পেলে কতটা খুশি হব। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টা বাজে। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিলাম। এরপর আর কোনো কিছু চিন্তা না করে বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যাস, সাথে সাথেই চোখে ঘুম চলে এলো। অপরদিকে সিমলা যখন সকালবেলা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল, তখন সে শ্রাবণ, জয় আর হৃদয়কে একসাথে দেখতে পায়। তখন সিমলার মনে একটা সন্দেহ তৈরি হয়, কারণ আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল হৃদয় আর জয়া। সিমলা তখন মনে মনে ভাবলো, আমার কি কোথাও ভুল হচ্ছে? এটা শ্রাবণ নয় তো? আমার মন বলতেছে এটা শ্রাবণ। আমার তো কোনো দিন এমনটা মনে হয়নি আজ পর্যন্ত, কিন্তু বিষয়টি তো অন্যরকমও হতে পারে। যেমন এটা যদি শ্রাবণ হয়, তাহলে তো ওর পরিবারের কাছে যেত আগে। তাছাড়াও নামটার সাথেও তো মিল নেই। আগে যেমন আমার সাথে রিলেশনশিপে ছিল, তখন তো অনেক রোগা পাতলা ছিল, আর এই ছেলেকে তো অন্যরকম লাগে। সিমলা কিছুতেই মিলাতে পারতেছে না, তাই সে সিদ্ধান্ত নিল যে সে জয় আর হৃদয়ের সাথে কথা বলবে। এরপর সিমলা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। সিমলা অফিস থেকে বেরিয়ে যায়। আজকে সারাদিন সিমলা কোনো কাজেই মন লাগাতে পারে নাই, কারণ সারাদিন সে ইমন নামে ছেলেটার কথা চিন্তা করছে। সিমলা জানে জয় আর হৃদয়কে এখন কোথায় পাওয়া যাবে, তাই সে সোজা গাড়ি নিয়ে হৃদয়ের বাসার সামনে চলে গেল। হৃদয়ের বাসার সামনে একটা টং দোকান আছে, সেখানে বসে হৃদয় আর জয় চা খাচ্ছিল। এটা তাদের ডেলিকার রুটিন বলেই চলে। হৃদয় আর জয় পুলিশের গাড়ি দেখে একটু অবাক হলো, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে, কারণ তারা দেখতে পেল গাড়ি থেকে আর কেউ নয়, সিমলা নামতেছে। সিমলা সোজা জয়ের কাছে চলে গেল। সেখানে গিয়ে একটা হালকা হাসি দিয়ে তাদের সামনে একটা বেঞ্চে বসে পড়ল। এরপর বলল, জয় ভাইয়া এবং হৃদয় ভাইয়া কেমন আছেন? ভালো। ভাইয়া, আপনার হয়তো ভাবতেছেন আমি হঠাৎ করে আপনাদের কাছে কেন এলাম, তাই না? আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে এসেছি। কি জানতে এসেছিস আমাদের কাছে? আজকে সকালে আপনাদের দুজনকেই একটা ছেলের সাথে দেখেছিলাম। ওই ছেলেটা কে ছিল? আগে তো কোনো দিন এই এলাকায় দেখি নাই। সিমলার মুখে শ্রাবণের কথা শুনে জয় আর হৃদয় দুজনে একটু অবাক হয়, অবাকের সাথে একটু ভয়ও পায়। কারণ সিমলা যদি জানতে পারে এটা শ্রাবণ, তাহলে শ্রাবণ সে জয় আর হৃদয়ের অবস্থা খারাপ করে ফেলবে, সেটা তাদের জানা আছে খুব ভালো করে। কি হলো, কথা বলতেছেন না কেন? এবার জয় কথার উত্তরে বলল, ওটা তো আমাদের একটা পুরনো ফ্রেন্ড। নাম কি? বাসা কোথায়? নাম কি বলবে এটা ভেবে পাচ্ছে না জয়, কারণ যদি শ্রাবণের নাম বলে দেয় তাহলে নিশ্চয়ই সিমলা বুঝতে পেরে যাবে এটা শ্রাবণ। তাই জয় অনেক সময় ভেবে একটা নাম বলল। ওর নাম তো নিলয়। মিথ্যা বলতেছেন কেন? মানে? মানেটা খুব সোজা। ওই ছেলের নাম নিলয় না, ওই ছেলেটার নাম ইমন। সে নিজে আমাকে বলেছিল। আর আপনি আমাকে মিথ্যা বললেন কেন? সিমলার মনে একটা আশার আলো জাগলো, কারণ ছেলেটাও হয়তো তাকে মিথ্যে না বলেছে। এরপর সিমলা আবার বলল, ভাই আমি জানি এটা শ্রাবণ, তাই শুধু শুধু মিথ্যা বলে লাভ নেই। আরে ম্যাম, এক মিনিট, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওই ছেলেটা শ্রাবণ হতে যাবে কেন? আর শ্রাবণ হলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতো না। ম্যাডাম, ওই ছেলেটা আমাদের অনেক পুরনো ফ্রেন্ড। নাম ইমন হুসাইন আর ডাকনাম হচ্ছে নিলয়। ও আগে ঢাকা থাকতো, এখন ঘুরতে আমাদের শহরে এসেছে। আর একটা কথা আপনি বুঝতেছেন না, এটা যদি শ্রাবণ হতো তাহলে সে তো প্রথমে ওর পরিবারের কাছে যেত, তাই না? আর সেখানে গেলে তো আপনি দেখতেই পারতেন। সিমলার মুখটা মুহূর্তেই খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল সে হয়তো ঠিক পথেই এগিয়েছে, কিন্তু না, এটা যদি শ্রাবণ হতো তাহলে নিশ্চয়ই নিজের পরিবারের কাছে আগে যেত। সিমলা মনে মনে এগুলো ভাবলো। আচ্ছা, ছেলেটার একটা ছবি দিন তো আমাকে। ছবি দিয়ে কি করবেন? দরকার আছে, তাড়াতাড়ি দিন। আমাদের কাছে ওর কোনো ছবি নেই। নিজে থেকেই দেবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব?
আপনাদের একটা কথা বলা হয়নি। আমরা যখন ঘুরতেছিলাম তখন জয় অনেকগুলো সেলফি তুলেছিল। অনেকদিন পরে দেখা হয়েছে সেই জন্য। এরপর শিমলা জয়ের মোবাইল থেকে জোর করে শ্রাবণে পিক নিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিমলা তো জানাই না এটাই তার শ্রাবণ। শিমলা ছবিগুলো নিয়ে গাড়ি করে আবার চলে গেল। শিমলা চলে যাওয়ার পর জয় আর হৃদয় আলোচনা করতে লাগলো। বাইরে ভাই, এই মেয়ে কি সাংঘাতিক! এই মেয়ে শ্রাবণে খোঁজ পেল কিভাবে? এটা তুই ঠিক বলেছিস। আর তাছাড়া পুলিশ কি সাধে হয়েছে নাকি? আর বুকা খুঁজ পেয়েছে নাকি জাস্ট সন্দেহ হয়েছে, তাই হয়তো জিজ্ঞেস করতে এসেছে। বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। তুই আবার কি বুঝিসনি? আচ্ছা ভাই, এই শিমলা এখনো বিয়ে করে নাই কেন? বয়স তো কম হয়নি, তাছাড়াও ঠিকঠাক জবও তো করে। এটা তুই ঠিক বলেছিস। কি জানি বিয়ে করে না কেনা। আমার তো মনে হয় এই মেয়ে এখনো শ্রাবণকে ভালোবাসে, তাই হয়তো বিয়ে করে নাই। হতে পারে, তবে তুই আগে শ্রাবণকে ফোন দে আর ওকে সব কিছু খুলে বল। ওয়েট। অপরদিকে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমার ঘুম দূর হয়ে গেল। আমি ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি জয় ফোন দিয়েছে। জয় বল, ফোন দিয়েছিস কেন? তুই কোথায় এখন তাই বল। কোথায় আবার? বাসায়। বাসায় ঘুমিয়ে আছি। কেন? তুই ওই অসময়ে ঘুমিয়ে আছিস? এদিকে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? এরপর জয় আমাকে সব কিছু খুলে বলল। আমি শুনে একটু অবাক হলাম। শিমলা আমার খোঁজ পেল কিভাবে? আর ওকে তো আমি এখনো দেখি নাই। শিমলাকে দেখাতে পারবি? দেখাতে পারবো না কেন? চলে আয়, দেখিয়ে দিচ্ছি। এখন আসবো? চলে আয়, সমস্যা নেই। সবে মাত্র রাত 8টা বাজে। আচ্ছা, তোরা কোথায় আছিস এখন? আমাদের বাসার সামনে একটা দোকানে বসে আছি, তুই চলে আয়। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। এরপর ফোন কেটে দিলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি বাসার বাইরে বেরিয়ে একটা রিক্সা নিয়ে জয়দের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে পৌঁছে গেলাম হারামি দুটোর কাছে। ওই তাড়াতাড়ি চল। কোথায় শিমলা? অনেক দিন দেখি না, একটু দেখে আসি। আরে বন্ধু, ব্যস্ত হলে চলে। এসেছিস, এক কাপ চা বিড়ি সিগারেট খেয়ে নে, তারপরে না হয় যাওয়া যাবে। এত ব্যস্ত হলে চলে? এটা তুই ঠিক বলেছিস। তাহলে একটা সিগারেট দে, অনেক সময় খাওয়া হয়নি। বাহ, ঢাকা গিয়ে দেখি অনেক উন্নতি হয়েছে। এরপর জয় পকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে দিল। আমি সিগারেটটা মুখে দিয়ে আগুন নিয়ে বললাম, আরে বন্ধু, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমার কেউ ছিল না, তাই হয়তো এটা বেছে নিয়েছিলাম। আরে হৃদয়ের কথা বাদ দে তো, তুই তো জানিসই চিরকাল ধরে ধার্মিক। আমিও জয়ের সাথে তাল মিলিয়ে হেসে দিলাম। এইটা দেখে হৃদয় বলল, তোদেরকে দেখে ভালো কথা বললেও তোরা আমাকে নিয়ে মজা নিস। আচ্ছা জয়, একটা কথা বলবি? বল। এই ভিতর ডিমকে ভাবি কি দেখে বিয়ে করলো? হারামি তো না খায় সিগারেট, না খায় গাঞ্জা। আজকালকার মেয়েরা তো আবার এইসব ছেলেদের ছাড়া কাউকে বিয়ে করে না। তুই এইটা একদম ঠিক বলেছিস। আমিও মাঝে মাঝে ভাবি। এটা বলেই আমি আর ভয় অট্টহাসিতে হেসে উঠলাম। আর হৃদয় আমাদের দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হৃদয় বলল, এজন্যই তো তোর বিয়ে হয় না। মামা, এটা তুই একদম ঠিক বলেছিস। আমারে কেউ চয়েস করে না, তবু আমি রিল্যাক্স। সবাই কিছু সময় হেসে নিলাম। এরপর আমরা তিনজন জয়ের বাইকে উঠলাম। বাইক স্টার্ট দিয়ে জয় চালাতে লাগলো। আর আমার মোবাইলে জরুরি একটা কল আসার কারণে আমি ফোনের দিকে মনোযোগ দিয়ে কথা বলতে লাগলাম। আমি ফোনে কথা বলতেছি, তখনই জয় গাড়ি ব্রেক করলো। হৃদয় পিছ থেকে নেমে গেল। বুঝলাম শিমলার বাসার সামনে চলে এসেছি। আমিও কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে গেলাম। প্রায় 5 মিনিট পরে কথা শেষ হলো। এরপর আমি জয়কে বললাম, কই, আমরা কি চলে এসেছি? তোর তো ফোনে কথা বলা শেষ হচ্ছে না। সামনে দেখ, এই বাসার 3 তলায় শিমলা থাকে। জয়ের কথায় আমি সামনে তাকালাম। সামনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ বাসাটা একটু চেনা চেনা লাগতেছে। আর তার চেয়ে বড় কথা, বাসাটা দেখে বুকের ভিতরে ধুকধুক আওয়াজ যেন একটু বেড়ে যাচ্ছে। এমন আগে কোনো দিনই হয়নি। আমার মনে হচ্ছে সামনে আমার জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। তাই আমি জয়কে উদ্দেশ্য করে বললাম, এটা কার বাসা ভাই? চেনা চেনা লাগতেছে। যাক, কিছুটা চিনতে পেরেছিস। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবি না। আরে কথা না পেঁচিয়ে বলতো, এটা কার বাসা? এরপর জয় যে কথাটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চিনতে এত বড় ভুল করলাম? এটা তোদের বাসা, চিনতে পারতেছিস না? জয়ের কথা শুনে আমি একটু পিছিয়ে গেলাম। এরপর ভালো করে বাড়িটা দেখতে লাগলাম। আগে ছিল একটা ছোটোখাটো একতলা বিল্ডিং, আর এখন তো দেখতেছি 3 তলা হয়ে গেছে।
এছাড়াও বাড়ির চারিপাশের পরিবেশটাও অনেক সুন্দর, যে কেউ দেখলেই পছন্দ করবে। এরপর আমি চারিপাশে তাকিয়ে দেখতে লাগলাম। এটাই আমার বাসা। অনেক দিন আসা হয় না, তাই চিনতে ভুল করেছি। তাছাড়াও এখানে আসার সময় আমি ফোনে ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করতে পারি নাই কোন রাস্তায় যাচ্ছিলাম। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, আমি তো যেতে চেয়েছিলাম সিমলার বাসায়, তাহলে এই হারামিগুলো আমাকে এখানে নিয়ে এলো কেন? আমার খুব রাগ হলো, তাই আমি জয় আর হৃদয়ের দিকে তাকালাম। কি মামা, একেবারে চমকে দিলাম না? আমাকে তোরা এখানে নিয়ে এলি কেন? কেন, তুই তো বললি যে সিমলার সাথে দেখা করবি, তাই তো এখানে নিয়ে এলাম। সিমলাকে শুধু এক নজর দেখব, দেখা করব না। আর তোরা তো আমাকে সিমলার বাসার দিকে নিয়ে যাবি, তাহলে আমাকে এখানে আনলি কেন? আরে ভাই, সিমলা তো এখানেই থাকে, তাই তো তোকে এখানে নিয়ে এলাম। আমি হৃদয়ের কথা শুনে খুব অবাক হলাম। মানে? মানে হচ্ছে সিমলা তোদের বাসায় ভাড়া থাকে অনেক আগ থেকে। হোয়াট দ্য ফুচকা? ভাই, এগুলোর মানে কি? সেটা আমরা কি করে বলবো বল? আমরা যেটুক জানি শুধু সেটুকুই বললাম, বাকিটুকু তুই খুঁজে বের কর। ভাই, তোরা আমাকে এটা কি শোনালি? আমার মাথায় তো কিছুই আসতেছে না। অবশেষে কিনা এক্স গার্লফ্রেন্ড আমার বাসায় ভাড়া থাকে? আজব। চুপ, তুই চুপ কর। এটা তোর বাসা না, ওকে? তুই অনেক বছর আগে বাসা থেকে পালিয়ে গেছিস, এখন আর এটা তোর বাসা নেই। জয়, তুই ঠিক বলছিস। জয় আর হৃদয়ের কথা শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বাসার গেটের সামনে বসে ওদের দুজনকে উড়াধরা মারতে লাগলাম। এইবার বোঝ কেমন লাগে, মজা করার আর মানুষ পাস নাই। হঠাৎ করে কে যেন আমাকে ভাইয়া বলে ডাক দিল। আমি জয় আর হৃদয়কে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকালাম। পিছনে তাকিয়ে একটু অবাক হলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে বাসের সেই মেয়েটি যার সাথে আমি খুলনা এসেছিলাম। আমি একটা হাসি দিয়ে বললাম, আরে তুমি এত রাতে এখানে কি করো? আমারও তো একই প্রশ্ন, আপনি এত রাতে এখানে কি করেন? জয় ভাই আর হৃদয় ভাইয়াকে মারতেছেন কেন? আমি তো একটা কাজে এখানে এসেছিলাম। এক মিনিট, তুমি কি জয় আর হৃদয়কে চিনো? আজব, চিনবো না কেন? অনেক আগে থেকেই চিনি। ও আচ্ছা, তুমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। এইদিকে জয় আর হৃদয় অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতেছে না, কারণ শ্রাবণ বলেছিল কেউ তার আসল পরিচয় জানে না। তাহলে এটা কি? ও, আপনাদের তো বলাই হয়নি, এই মেয়েটা আর কেউ নয়, এই মেয়েটার নাম জান্নাত। আর জান্নাত হচ্ছে শ্রাবণের সেই ছোট বোন, অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো শ্রাবণ চিনতে পারে নাই। আর জান্নাতও অনেক বছর পর দেখতেছে, তাই চিনতে পারে নাই। মোট কথা, দুই ভাই বোন কেউ জানে না যে তারা দুইজন আপন ভাই বোন। কোন প্রশ্ন ভাইয়া? এই যে তুমি এত রাতে একা একা রাস্তায় কি করো? ভাইয়া, আপনি না অনেক বোকা। এই যে পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটা আমাদের, আমি এখানেই থাকি। মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটির দিকে ভালো করে একবার তাকালাম। তাহলে আমার সন্দেহই কি ঠিক হতে চলেছে? এটা কি আমার সেই ছোট্ট আপুটা? না, কিছুই ভাবতে পারতেছি না। কি হলো ভাইয়া, চুপ করে গেলেন কেন? আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নামটা যেন কি? সে কখন থেকে জিজ্ঞেস করব করে করা হয়নি। জান্নাতুল নাইমা, সবাই জান্নাত বলেই ডাকে, আপনি চাইলে জান্নাত বলে ডাকতে পারেন। আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। আমি জয় আর হৃদয়ের দিকে ঘুরে তাকালাম। ওরা তো দুইজন চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। আমি ওদেরকে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, এটাই কি আমার বোন? ওরা চোখ দিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কি হলো ভাইয়া, কথা বলেন না কেন? না এমনি। তোমার নামটা কিন্তু খুব সুন্দর। কে রেখেছিল তোমার এই নামটা? নামটা কে রেখেছিল এই কথা জিজ্ঞেস করাই জান্নাতের মুখটা কালো হয়ে গেল। এর কারণ আমি বুঝতে আর বাকি নেই, কারণ জান্নাতের নামটা আমি নিজেই রেখেছিলাম। তখন আমার বয়স 6-7 হবে। সকলের সাথে যুদ্ধ করে আমার বোনের নাম আমি রেখেছিলাম। যাই হোক, গল্পে আসা যাক। কি হলো, বলতেছো না কেন? আমার ভাইয়া রেখেছিল। ও আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি? সেটা অন্য এক সময় বলবো, এখন বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, আপু বকা দিবে অনেক। যাও, তবে এত রাত পর্যন্ত মেয়েদের বাইরে থাকা ঠিক না। আসলে ভাইয়া, আমি কখনোই একা একা রাতে বের হই না, কিন্তু অনেক দিন পরে বাসায় এসেছি তো, তাই একটু বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, তাহলে আমরা আসি। ভাইয়া, আপনি কি এই এলাকায় থাকেন নাকি? আর জয় ভাইয়া কি আপনার ফ্রেন্ড নাকি? এরপর আমি আর সামান্য কিছু কথা বলে আমাদের বাসা থেকে দূরে চলে এলাম। ভাই, একটু আগে কি হলো আমার সাথে? কি হলো মানে? মানে বুঝতেছিস না?
আমি নিজের বোনকে চিনতে পারি নাই। কিন্তু তাহলে জান্নাত তোকে ভাইয়া বলে কেন? তোদের আগে কোথাও দেখা হয়েছিল নাকি? হুম। এরপর সব কিছু খুলে বললাম। কি বলিস, এত কিছু? হুম। আমার কাছে বাসে বসে জান্নাতকে চেনা চেনা লাগতেছিল, তাই তো ওর সব কথা চুপ করে মেনে নিয়েছিলাম, কিন্তু শিওর ছিলাম না এটাই জান্নাত। কিন্তু ভাই আসল কাজটাই তো হলো না। কি কাজ? আরে মিয়া, আমাদের ভাবিকেই তো দেখাতে পারলাম না, শ্রাবণকে। ফাইজলামও বন্ধ কর। সিমলা তোদের ভাবি হতে যাবে কোন দুঃখে? সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা ভাই, চল বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। কালকে দেখা হলে দেখিয়ে দিমুনি বাবিরে। হয় জানি তো, বাসায় কাউকে রেখে এখন বাইরে এক মুহূর্তের জন্য থাকতে মন চায় না। চল হৃদয়, তাড়াতাড়ি বাসায় যাই, গিয়ে খেলাধুলা শুরু করে দেই। ছি ছি ছি, একটু তো শরম কর হারামি। এরপর আমরা যে যার বাসায় চলে এলাম। বাসায় এসে অনলাইনে খাবার অর্ডার দিলাম। এরপর মোবাইলটা বের করে নাজমুলকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করলো। জি স্যার, বলুন। কালকে পিরোজপুর যেতে হবে আপনাকে আমার সাথে। ওকে স্যার, কিন্তু কেন? একটা পুরনো হিসাব বাকি রয়ে গেছে, সেইটা মেটাতে যাব কালকে। ঠিক বুঝলাম না স্যার। আপনার বুঝে লাভ নেই, কালকে গেলেই বুঝতে পারবেন। ওকে স্যার, গুড নাইট। এরপর ফোন কেটে দিলাম। রুমে শুয়ে আছি আর ভাবতেছি কালকে পিরোজপুর থানায় গিয়ে ছেলেগুলোর কি হাল করব। খুব রাগ হচ্ছে নিজের উপরে। আপনারা তো কিছুই বুঝতেছেন না, আসুন আমি বুঝিয়ে বলতেছি। ঢাকা থেকে বাসে করে খুলনা আসতে গেলে পিরোজপুরের ভিতর দিয়ে আসতে হয়। আর পিরোজপুরে কি হয়েছিল আপনারা তো সেটা জানেন। জান্নাতকে কয়েকটা ছেলে আজে বাজে কথা বলেছিল, আমি তাদেরকে হালকা মেরেই পুলিশের হাতে দিয়ে দেই। কিন্তু আজকে যখন জানতে পারলাম ওরা আমার নিজের বোনকে এই কথাগুলো বলেছে, তাই প্রচুর রাগ উঠতেছে নিজের উপরে। চোখ বুজে শুয়ে আছি। যখন প্রচুর রাগ হয় তখন আমি এইভাবে অন্ধকার রুমে চোখ বন্ধ করে শুয়ে থাকি। হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটা ছেলে খাবার নিয়ে এসেছে। আমি খাবার নিয়ে ভিতরে চলে এলাম। এরপর রাতের খাবার খেয়ে নিলাম। এখন রাগ অনেকটা কমেছে, তাই ল্যাপটপ আর এক কাপ চা নিয়ে ছাদে চলে এলাম। ছাদের এক কোণে ছোট্ট একটা টেবিল এবং 2টা চেয়ার রাখা আছে। আমি ল্যাপটপ টেবিলে রেখে চা খেতে লাগলাম আর রাতের এই ঠান্ডা আবহাওয়ার মজা উপভোগ করতে লাগলাম। চারিদিকে কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। এরপর আমি আলামিনকে ফোন দিলাম। এই হচ্ছে সে আলামিন, যে নেট বিষয়ে একটু বেশি ধারণা। হ্যাঁ স্যার, বলুন, কি মনে করে ফোন দিলেন? আলামিন, একটু খোঁজ নিয়ে দেখতো এনামুলের বড় কোনো মিটিং আছে কিনা খুব তাড়াতাড়ি। 2 মিনিট সময় দিন স্যার, আমি খুঁজে দেখতেছি। 2 মিনিট পরে। স্যার, কাছাকাছি কোনো মিটিং নেই, তবে 1 মাস পরে অনেক বড় একটা মিটিং আছে, যেখানে অনেক বড় বড় লোকজন আসবে। সাধারণ কোনো মানুষ এই মিটিংয়ে আসতে পারবে না স্যার। যত বড় মিটিং হোক না কেন, এই শ্রাবণ সব মিটিয়ে প্রবেশ করার ক্ষমতা রাখে। স্যার, আমার থেকে ভালো সেটা আর কে জানে। বুঝলি আলামিন, এনামুলের ভাগ্যটা অনেক ভালো, তাই 1 মাস সময় পেয়ে গেল। জি স্যার, ঠিক বলেছেন। এরপর আরও কিছু সময় কাজের ব্যাপারে কথা বলে ফোনটা রেখে দিলাম। কিছু সময় চোখ বন্ধ করে রইলাম। তখনই আগে সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। পুরনো কথা ভাবতে ভাবতে টেরই পাইনি যে রাত 1টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে এলাম। এরপর আর 7-5 না ভেবে সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। আজকে তো আমার পিরোজপুর যাওয়ার কথা ছিল। ও শিট! তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রাশ মুখে দিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে সামনে তাকিয়ে দেখি নাজমুল দাঁড়িয়ে আছে। প্যান্ট শার্ট পরে একদম ফিট হয়ে চলে এসেছে। নাজমুল আমাকে এই অবস্থায় দেখে একদম হাঁ করে আমার দিকে চেয়ে আছে। কি হয়েছে? এইভাবে কি দেখেন মিস্টার নাজমুল? স্যার, সকাল 10টা বাজে আর আপনি এখনো ব্রাশ করেন নাই? দূর, আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। তুমি ভিতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ও আচ্ছা স্যার। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম আর নাজমুল আমার বাসাটা চারদিকে ঘুরে দেখতে লাগলো। নাজমুল, চলো, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। স্যার, সকালে নাস্তা করবেন না? এখন সময় নেই, রাস্তায় করে নিব নে। ওকে স্যার। এরপর বাসা থেকে বের হলাম। বাইরে বের হয়ে দেখি নাজমুল বাইক নিয়ে এসেছে। এরপর নাজমুলের বাইক স্টার্ট দিল, আমি ওর পিছে বসে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হলো, কারণ নাজমুল এটা বাইক চালাচ্ছে নাকি সাইকেল চালাচ্ছে কিছুই বুঝতেছি না। আমাদের বাইককে টক্কর মেরে রিক্সাও এমনকি আগে চলে যাচ্ছে। তাই আমি বিরক্ত হয়ে নাজমুলকে বললাম, নাজমুল, তুমি এটা কি চালাচ্ছ? তুমি তো মিয়া বাইকের মান সম্মান খেয়ে দিচ্ছ। স্যার, বেশি জোরে চালাতে পারবো না, আগেও একবার মরতে মরতে বেঁচেছি, আর কোনো রিস্ক নিতে চাই না। এই, তুমি বাইক থামাও। কেন স্যার?
থামাতে বলছি থামাও। এরপর নাজমুলকে বাইক থেকে নিচে নামিয়ে আমি ড্রাইভ করার সিটে বসলাম। নাও এইবার আমার পিছে বসো। এ কি স্যার, আপনি বাইক চালাতে পারেন? আজব, বাইক চালাতে পারবো না কেন? না মানে স্যার, এর আগে তো কোনোদিন দেখি নাই, তাই আর কি। এরপর আমি বাইক স্টার্ট দিয়ে খুব জোরে জোরে চালাতে লাগলাম। বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখি নাজমুল খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছিল আমি ভালো চালাতে পারি না, কিন্তু সে তো জানে না আমি বাইক নিয়ে পিএইচডি করেছি। প্রায় 10 মিনিট পরে সামনে খেয়াল করি কিছু দূর সামনে সেই পুলিশ ম্যাডাম গাড়ি চেক করতেছে। আমি এটা দেখে নাজমুলকে জিজ্ঞেস করলাম, গাড়ির কাগজপত্র সাথে আছে নাকি? স্যার বাসায় রেখে এসেছি বলে। সমস্যা নেই, আমাদের আবার কে কি বলবে। মনে মনে 2টা গালি দিলাম। এরপর বাইকের স্পিড বাড়িয়ে পুলিশ ম্যাডামের সামনে দিয়ে চলে গেলাম। পিছে তাকিয়ে দেখি পুলিশ ম্যাম গাড়ি থামানোর জন্য ইশারা করতেছে, কিন্তু কে শোনে কার কথা? কারণ আমি জানি এখানে গাড়ি থামালে আরেক বিপদে পড়া লাগবে, তাই আর কোনো রিস্ক নিলাম না। প্রায় 2 ঘন্টা পরে পিরোজপুর থানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে প্রথমে আমি বড় অফিসারের কাছে গেলাম। কে আপনি, আর কি চাই? কোনো সমস্যা হয়েছে? আমি কিছু না বলে পকেট থেকে একটা কার্ড বের করে দিলাম। সাথে সাথেই পুলিশ অফিসারটি দাঁড়িয়ে গেল আর বলল, স্যার আপনি এখানে, কোনো সমস্যা হয়েছে? সমস্যা একটা আছে। জি স্যার বলুন। 2 দিন আগে আমি কয়েকটি ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম, তারা কোথায়? লকআপে আছে স্যার। সেই লকআপের চাবি আর একটা মোটা লাঠি নিয়ে আমার সাথে আসুন। যেই কথা সেই কাজ। লকআপের সামনে গিয়ে দেখি ছেলেপেলেগুলো বসে বসে তাস খেলতেছে। ব্যাস, মেজাজটা বিগড়ে গেল। লকআপের তালা খুলে ভিতরে গিয়ে কাউকে কিছু না বলে সবগুলোকে শরীরের সবটুকু বল দিয়ে মারতে লাগলাম। আর ছেলেগুলো ও মাগো বলে চিৎকার দিতে লাগলো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখনও সবগুলোকে পিটিয়ে যাচ্ছি। নাজমুল অবস্থা খারাপ বুঝে আমাকে লকআপের বাইরে নিয়ে আসে। আমাকে 1 বোতল পানি দেওয়া হলো। আমি পানি খেয়ে একটু শান্ত হলাম। স্যার একটা মেয়ের জন্য আপনি এতগুলো ছেলেকে এইভাবে পিটালেন? স্যার আপনার মতো সবাই হলে আমাদের দেশে আজকে এমন অবস্থা হতো না, কমে যেত ধর্ষণের কেস। মেয়েটি আর কেউ ছিল না, আমার ছোট বোন ছিল। ও সরি স্যার, আমি জানতাম না। এরপর আর কিছু সময় থানায় বসে থেকে পরে বাসার দিকে রওনা দিলাম। এর মাঝে নাজমুল কোনো কথা বলে নাই, ও শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আমার সব কর্মকাণ্ড দেখেছে। স্যার আপনি হঠাৎ এদের পেলেন কোথায়? আর হঠাৎ এমন মারলেনই কেন? ওরা আমার বোনকে বাজে কথা বলছিল, মানে ইফটিজিং করছিল। ও এই ব্যাপার। স্যার আপনি একদম ঠিক করেছেন। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। পিরোজপুর থেকে বাসায় আসতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। নাজমুল আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আমি আর কোনো কিছু না ভেবে বাসায় ঢুকে যাই। তখন দুপুর 2টা বাজে। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের জন্য কিছু একটা রান্না করে খেয়ে নিলাম। আজকে একটু পরিশ্রম করা হয়েছে, তাই চোখে ঘুম চলে এলো। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম আমার গায়ে বৃষ্টি পড়তেছে। আমি তো আমার রুমে ঘুমিয়ে আছি, তাহলে বৃষ্টির পানি আসবে কোথা থেকে? কিন্তু আমি স্পষ্ট টের পাচ্ছি আমার শরীরের কিছু অংশ ভিজে আছে। তাই আর চোখ বন্ধ করে না রেখে চোখ মেলে তাকালাম। চোখ খুলেই আমি অবাক হয়ে যাই। আমার সামনে পুলিশ ম্যাম হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে 2 জন পুলিশ। আমি প্রথমে ভেবেছিলাম এটা স্বপ্ন, কিন্তু পরে দেখে আমার শরীর সত্যি পানি। তাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম, আর এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করতেছি। কারণ আমার সম্পূর্ণ মনে আছে আমি যখন ঘুমাতে এসেছিলাম তখন বাসার মেইন দরজা লক করে এসেছিলাম। তাহলে পুলিশ ভিতরে এলো কেন, আর আমাকেই বা ঘুম থেকে তুললো কেন? এইরকম হাজারো প্রশ্ন নিজের মনে ঘুরপাক খাচ্ছিল। তখনই পুলিশ ম্যাম বল, ওই এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? এইভাবে তাকিয়ে না থেকে আমাদের সাথে চল। মানে কি? আপনারা আমার বাসার ভিতরে ঢুকলেন কিভাবে? সেই সব আমরা তোকে বলতে পারবো না, তুই এখন আমার সাথে চল। এক্সকিউজ মি ম্যাম, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? আমি অপরাধীদের সাথে সবসময় এইভাবেই কথা বলি, বেশি কথা না বলে চল। ওয়েট, অপরাধী? কে অপরাধী? আমি কি অপরাধ করেছি জানতে পারি? হাবিলদার, আপনি ওনাকে নিয়ে বাইরে আসুন, আমি গাড়ির কাছে যাচ্ছি। আমি অবাক হয়ে তার যাওয়া দেখতে লাগলাম। ভাইরে ভাই, এটা কি কোনো পুলিশ নাকি অন্য কিছু? আমার কি অপরাধ কিছুই বলতেছে না, আজব। এরপর 2 জন পুলিশ আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আমি পুলিশের গাড়িতে বসে আছি, মেজাজটা পুরো বিগড়ে আছে। কোনো কথা বলতেছি না, ইচ্ছে করতেছে এখানে সবগুলোকে মেরে পালিয়ে যাই, কিন্তু এটা সম্পূর্ণ অপরাধ, তাই চুপ করে বসে আছি। মাথা ঠান্ডা করে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার অপরাধটা কি? কি করেছি আমি যার জন্য আমাকে এইভাবে আপনারা তুলে নিয়ে যাচ্ছেন? শিমলা কিছু না বলে আমার সামনে 3টা বন্দুক রাখলো, যার মধ্যে একটা পিস্তল আর বাকি 2টা অটো বন্দুক।
আমি এগুলো দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ এগুলো তো আমি আমার রুমের ড্রয়ারে রেখেছিলাম। তাহলে এগুলো এখানে আসলো কিভাবে? কি মিস্টার রিমন, অবাক হচ্ছেন? এগুলো আমার কাছে কিভাবে এলো? আমি কিছু বলতেছি না, চুপ করে ম্যামের দিকে চেয়ে আছি। আমি জানি আপনি এখন কিছু বলবেন না। আচ্ছা শুনুন, আমিই বলি এগুলো আমি পেলাম কি করে। এরপর শিমলা বলতে শুরু করলো। আজকে সকালে আমি রাস্তায় গাড়ি চেক করতেছিলাম, কারণ আমার কাছে খবর ছিল যে এই রাস্তা দিয়ে ড্রাগের ট্রাক যাবে। তাই আমি ওখানে সব গাড়ি চেক করতেছিলাম। মনে পড়ে আজকে সকালে ওই রাস্তা দিয়ে আপনি খুব জোরে বাইক চালিয়ে গিয়েছিলেন। আমি আপনাকে থামতে বলেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না, চলে গেলেন। এটা নিশ্চয়ই জানেন যে পুলিশের কথা অমান্য করা একটা অপরাধ। তাই আমি একটু আগে আপনার বাসায় এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে, কিন্তু আপনার বাসায় এসে কলিং বেল বারবার বাজানোর পরও কেউ দরজা খোলে না। তাই আমি বাধ্য হয়ে দরজার লক ভেঙে ফেলি এবং আপনাকে খুঁজতে খুঁজতে আপনার রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আপনি ঘুমিয়ে আছেন। আমি একটু অবাক হলাম, কারণ এত ঘুম কোথা থেকে আসে আপনার। যাই হোক, আমি আপনার রুমটা একটু ভালো করে দেখতেছিলাম, তখনই আমার চোখ যায় এইগুলোর দিকে। ড্রয়ার খোলা ছিল। আপনি খুব বড় একটা ভুল করে ফেলেছেন এই শিমলার সাথে টক্কর নিয়ে। শিমলা এই কথাগুলো বলে জোরে একটা হাসি দিল। আমি তো পুরাই অবাক, কি কাজে এলাম আর কিসের মধ্যে ফেসে গেলাম। কাউকে না বলে তার বাসা তল্লাশি করা তো অপরাধ, সেটা আপনি জানেন না? এখন এইসব না বলে বরং ভাবুন কিভাবে আমার হাত থেকে মুক্তি পাবেন। আমি কিছু না বলে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিলাম। এরপর দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেটে একটা টান দিয়ে বললাম, লকআপ থেকে বের হতে আমার মাত্র 2 মিনিট লাগবে, শুধু 2 মিনিট। আমার এমন কাণ্ড আর কথা শুনে শিমলা তো পুরাই অবাক হয়ে গেল। শিমলা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। তার বুকে ধুকপুকানি যেন ক্রমশ বেড়েই চলেছে। কেন এরকম হচ্ছে সেটা সে জানে না। শিমলা কোনো মতেই যেন তার চোখের সামনে ছেলেটার চোখের দিকে তাকাতে পারছে না। ইচ্ছে করতেছে ছেলেটার মুখের সিগারেটটা ফেলে দিয়ে তাকে 2টা থাপ্পড় মারতে। যেই ভাবা সেই কাজ। ঠাস করে একটা বসিয়ে দিল আমার মুখে। এক থাপ্পড় খেয়ে আমার সব হিরোগিরি বেরিয়ে গেল। কি জোর মেয়েটার হাতে, তবে থাপ্পড়টায় কেমন যেন আলাদা একটা মজা আছে। কি কোমল মেয়েটার হাত। মেয়েদের হাত এত নরম হয়, আমার আগে জানা ছিল না। আমি মুখে হাসি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। শিমলা নিজেই বুঝতে পারতেছে না কেন সে বারবার এমন করতেছে। শিমলা নিজেই নিজেকে এই প্রশ্নগুলো করতেছে। আমি এক নজরে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। মেয়েটি মানে শিমলার দিকে। অপরদিকে শিমলাও আমার চোখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো রোমান্টিক মুভির শুটিং হচ্ছে এখানে। গাড়ি চলাকালীন সময়ে হঠাৎ ভাঙা জায়গায় গাড়ির চাকা পড়ে যায়, ব্যাস শিমলার ঘোর কেটে যায়, সাথে আমারও। সামনে তাকিয়ে দেখি শিমলা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে লজ্জা পেয়েছে। আমি বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু। লজ্জা পেলে এই মেয়েকে এত সুন্দর লাগে আগে জানা ছিল না। প্রায় 30 মিনিট পরে থানায় চলে এলাম। আগের দিনের মতো আমাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। আমি সেখানে বসে পড়লাম। এখান থেকে শিমলা ম্যামকে স্পষ্ট দেখা যায়। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। আমি কিছুই বুঝতে পারতেছি না। এর মানে কি আমি কারো প্রেমে পড়ে গেছি? এটা কি করে সম্ভব? এই জীবনে কত রকমের মেয়ে যে দেখেছি তা বলে শেষ করা যাবে না। কই আজ পর্যন্ত তো কারো উপরে ক্রাশ খেলাম না। তাহলে আজকে কেন এই মেয়ের উপর থেকে চোখ ফেরাতে পারতেছি না? অবশেষে আমি আবার প্রেমে পড়ে গেলাম। আমার যে করেই হোক এই মেয়েকে চাই। আর কতদিন এইভাবে সিঙ্গেল থাকবো? এইবার ভাবতেছি বিয়েটা করেই ফেলবো। শিমলার দিকে তাকিয়ে এগুলো ভাবতেছিলাম, তখনই খেয়াল করলাম শিমলাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শিমলা আমার কাছে এসেই আমাকে বলল, ওই তোর সমস্যা কি বলবি আমাকে? তুই সে তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখি। আমাকে দেখিস কেন? আগে কখনো মেয়ে দেখিস নাই নাকি? মেয়ে দেখেছি, কিন্তু পরি দেখি নাই, তাই তো আপনাকে দেখি। ফ্লার্ট করিস আমার সাথে? তুই জানিস আমি তোর কি হাল করতে পারি? এই সুন্দর মুখে এমন রাগ মানায় না। আপনি সবসময় হাসি খুশি থাকতে পারেন না নাকি? অসহ্য একটা। এটা বলে শিমলা রেগে আমার কাছ থেকে চলে গেল। আমি ফ্লোরে বসে একটা হাসি দিলাম। আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে। অন্যদিকে মনটা কেমন কেমন করতেছে। না চাইতেও শিমলার কথা খুব মনে পড়তেছে। শিমলাকে শেষ কবে দেখেছিলাম মনে নেই, কিন্তু ওর সেই গুলুমুলু মুখখানা এখনও আমার মনে পড়ে। কেন জানি আমার মনে হচ্ছে শিমলা আমার খুব কাছেই আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। জেল থেকে বেরিয়ে আমাকে যে করেই হোক
বন্ধুদের সাথে কথা বলে সিমলাকে দেখতে হবে, আর তার সাথে এটাও জানতে হবে সিমলা আমাদের বাসায় ভাড়া থাকে কেন, আর ও কি আমাকে এখনও ভালোবাসে নাকি বিয়ে শাদী করে সংসারের ভিতরে ডুবে আছে। কিন্তু হৃদয় যে বলেছিল সিমলা এখনও বিয়ে করে নাই, এটা অসম্ভব। আমি না হয় একটা ছেলে, তাই এতদিন বিয়ে না করেই আছি, কিন্তু সিমলা তো একটা মেয়ে, চাকরি করে মেবি, তাহলে এতদিনে তো ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। তাছাড়াও আমার বন্ধুরা যে হারামি, ওরা আমার সাথে মজাও করতে পারে। মনে মনে এগুলো ভাবতেছিলাম আর দেওয়ালে আঁকিঝুঁকি দিচ্ছিলাম, যেটা সাধারণত সব আসামিরাই করে। আমারও একটু ইচ্ছে হলো, তাই এমন করতেছি। তখন আরেকটা বিষয় আমার মাথায় এলো। হৃদয় আর জয় বলেছিল সিমলা নাকি পুলিশের চাকরি করে, তাহলে কোনোভাবে এই সিমলা ম্যাডাম আমার সেই সিমলা নয় তো? যদি এটা হয় তাহলে তো আমি শেষ, কারণ আমার যে এই ম্যাডামকে খুব ভালো লাগছে, যে কোনো মূল্যে আমার এই ম্যাডামকে চাই। কিন্তু যদি এটা সেই বিশ্বাসঘাতক হয় তাহলে আমি কি করব? জানি না, কিছু জানি না, আমি সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে। তখনই আমার মন আবার বলল এটা কখনো হতে পারে না, কারণ প্রথমত বাসে আমার নিজের আপুর সাথে দেখা, আর এখন যদি এই সিমলা সেই সিমলা হয় তাহলে তো বাস থেকে নেমেই এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা, মানে একই দিনে দুইজন পরিচিত মানুষের সাথে দেখা, এটা অসম্ভব। যাই হোক, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জেল থেকে বের হলেই, সব কিছু দেখা যাবে। আগে এখান থেকে তো বের হই। জানি না নাজমুল কখন এখান থেকে বের করবে আমাকে। দূর, ভালো লাগে না, মনে মনে অনেক কিছু চিন্তা করতেছি। তখনই দেখি নাজমুল এসেছে, হাতে একটা কাগজের ফাইল দেখতে পেলাম। এটা যে আমার জামিনের কাগজ সেইটা বুঝতে আমার আর বাকি রইল না। তখন নাজমুল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি রাগীভাবে তাকিয়ে রইলাম। 2 মিনিট পরে আমাকে লকআপ থেকে বের করা হলো। এরপর আমি সিমলা ম্যাডামের সামনে গেলাম। ম্যাডাম দেখে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি খাতায় একটা সাইন করে কলম রেখে দিলাম। এরপর ম্যাডামের দিকে তাকিয়ে হেসে বললাম, এইভাবে না থেকে একটু হাসি খুশি থাকুন, গম্ভীরভাবে থাকলে আপনাকে একটা পেতনির মতো। এটা বলেই আমি আর নাজমুল বেরিয়ে আসলাম। আসার সময় পিছনে তাকিয়ে দেখি যে ম্যাডাম আমার দিকে আগুনের ন্যায় তাকিয়ে তার সামনের টেবিলে রাখা খাতাটা ছুঁড়ে ফেলে দিল। আমিও একটু ভাব নিয়ে সামনে হেঁটে বেরিয়ে গেলাম থানা থেকে। স্যার, আর কতবার এরকম জেলে আসবেন? এখানে আসি কি আর সাধে? তাহলে কি জন্য আসেন স্যার? সিমলার জন্য। মানে স্যার, আপনি আবার শিবনা ম্যাডামের প্রেমে পড়ে যাননি তো? ওই মেয়ে কিন্তু সাংঘাতিক। আমি এই এলাকার ছেলে, তাই আমি জানি ওই মেয়ে কি। আমি নাজমুলের কথায় না হেসে পারলাম না। এরপর জিজ্ঞেস করলাম, কেন, কি এমন করেছে এই মেয়ে যার জন্য তুমি তাকে এই উপাধিগুলো দিচ্ছ? স্যার, অনেক কারণ আছে, অনেক কারণ। যেমন? স্যার, কি আর বলবো। একবার আমার এক ফ্রেন্ডে ওই মেয়েকে প্রপোজ করেছিল। আমার ফ্রেন্ড আমার মতোই পুলিশে চাকরি করে, আর দেখতে শুনতেও ভালো। কিন্তু এই সিমলা ম্যাডাম তার প্রপোজ গ্রহণ না করে 1 সপ্তাহে জেলের ভাত খেয়েছিল। মানে বুঝতে পারছেন কি সাংঘাতিক। একদম ঠিক করেছে। সে আমার বউ হবে বলেই তো কারো প্রপোজাল গ্রহণ করে না। রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি আমরা দুইজন। স্যার, এই মেয়ের পিছনে লাইন মেরে লাভ নেই। কেন? স্যার, লোক আমার সেই বন্ধুই বলেছিল এই মেয়ে নাকি কাউকে ভালোবাসে, কিন্তু সে নাকি হারিয়ে গেছে, তবে খুঁজে পেলে নাকি তাকে বিয়ে করবে। ওই মিয়া, মেয়ে কি? হ্যাঁ, ভাবি বলবা ভাবি। আর কাকে ভালোবাসে? একেবারে ভাবি বলতে হবে? সমস্যা নাই, ভাবি বলবো স্যার। আর কাকে ভালোবাসে সেটা তো আর বন্ধু জানে না, আমি আর কি করে বলবো। সমস্যা নেই, আমি তোমার ভাবিকে পটিয়েই ছাড়বো, আর তা না হলে জোর করে তুলে নিয়ে যাব। আমার কথা শুনে নাজমুলও হেসে দিল। এরপর আরও কিছু কথা আর সাথে মজাও করলাম আমি আর নাজমুল। নাজমুল ছেলেটা খুব ভালো, আমার থেকে বয়সে 2 বছরের ছোট হবে, অনেক মিশুক, তাই তো নাজমুলের সাথে এমন মজা করি। যাই হোক, গল্পে চলে আসি। এরপর আমি আর নাজমুল একটা রেস্টুরেন্টে গেলাম। আমার অনেক ক্ষুধা লেগেছে। দুপুরের খাবার নাজমুল নাকি বাসা থেকে খেয়ে এসেছে, তাই নাজমুল শুধু 1 কাপ কফি নিল, আর আমি দুপুরের খাবার মানে ভারী কিছু খেতে লাগলাম। খাবারের নাম বলবো না। খাবার মাঝখানে নাজমুল বলল, স্যার, একটা বিষয় বুঝলাম না। কি বিষয়? স্যার, আপনি যে বন্ধুগুলো এনেছিলেন সেগুলো তো ভাবি নিয়ে গেল, তাহলে এখন মিশন পূরণ করবো কিভাবে? এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমিও সেটা চিন্তা করতেছিলাম, কিন্তু সমস্যা নেই, আমার অনেক লোক আছে, তাদের একজনকে ফোন করে জানিয়ে দিলেই আমার বাসায় এসে সব কিছু পৌঁছে দিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই স্যার। আর কোনো সমস্যা হবেও না, কারণ আমি যার কাছ থেকে পারমিশন এনেছি তার উপর দিয়ে কথা বলার মতো আমি কাউকে দেখি না।
এটা জাস্ট একটা গল্প, সো ডোন্ট বি সিরিয়াস। হুম, সেটা আমি খুব ভালো করেই জানি স্যার। আমার ভাগ্যটা না অনেক ভালো। যেমন? এই যে চাকরির প্রথম কাজটা আপনার সাথে করার সুযোগ পেয়েছি। তুমি মিয়া ভালোই পাম দিতে পারো দেখতেছি। স্যার এটা সত্যি। সেই সব সাইডে রাখো, বয়স তো অনেক হলো, এইবার বিয়ের কথাটাও একবার চিন্তা করো। আমার এমন কথা শুনে নাজমুল তো পুরো লাল হয়ে গেছে লজ্জায়। ছেলেরাও যে এত লজ্জা পায় সেইটা আমি নাজমুলকে না দেখিলে জানতাম না। কি বিয়ে শাদী নিয়ে কিছু চিন্তা করেছো? আমাদের এই মিশনটা শেষ হলেই ওর পরিবারের সাথে কথা বলবো। ও মানে কি, তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে? স্যার। আল্লাহ, তোমার মতো এমন বোকা ছেলেকে কোন মেয়ে পছন্দ করলো? স্যার আমি মোটেও বোকা নয়, ঠিক আছে। আমি নাজমুলের কথা না হেসে পারলাম না। আসলে ছেলেটা অনেক সহজ সরল। যাই হোক, এরপর নাজমুলকে বিদায় জানিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে হৃদয়কে ফোন দিলাম। বন্ধু কই আছেন আপনি? বাসায় রে ভাই, বাসায় তোর ভাবির সাথে রোমান্স করি। হারামি, তুই কি কোনোদিন ভালো হবি না? আর রাখতো, আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা করব, এখানে খারাপের কি আছে? ওই তুই বকবক না করে জয়কে নিয়ে আমার হৃদয় আর জয়ের চোখ দুটো বড় বড় হয়ে গেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেলাম। কিন্তু আমার ভয় লাগতেছে এটা ভেবে যে একটু আগে থানা থেকে বের হলাম, এখন আবার অন্যের বাসায় উকি দিচ্ছি। এইটা আবার ম্যাডাম দেখে ফেলেছে, তাহলে বুঝতেই পারতেছেন যে কি হতে চলেছে। আমাদের সবাইকে এমন ভয় পেতে দেখে শিমলার মনে মনে অনেক হাসি পেল, কিন্তু শিমলা রাগী গলায় জয়কে উদ্দেশ্য করে বলল, জয় ভাইয়া, আপনি এই সময় এখানে কি করেন? আর এই ছেলেটাই বা আপনাদের সাথে কেন? হৃদয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আপনারা তো জানেনই হৃদয় হচ্ছে ভিতর ডিম। জয় কোনো মতে স্বাভাবিক হয়ে বলল, আপু তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের বন্ধু, ও নতুন এসেছে এই শহরে, তাই ওকে আর কি আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবই বুঝলাম, কিন্তু শহরটা কি এই বাসার ভেতরে নাকি? যে তিনজনই এই বাসার দিকে উকি মারতেছিলেন? এমন কিছু না আপু, এমনিতেই বাসাটা খুব সুন্দর তো, তাই সবাই মিলে একটু ভালো করে দেখতেছিলাম। ও আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো ভালো ছেলে, তাহলে গুন্ডাটা আপনাদের বন্ধু হয় কিভাবে? এতক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু এইবার আর চুপ থাকতে পারলাম না, কারণ আমাকে গুন্ডা বলতেছে। তাই আমি বললাম, এক্সকিউজ মি, আপনি কাকে কি বলতেছেন? এই গুন্ডাটাকে আমি গুন্ডাই বলতেছি, একটা গুন্ডাকে আমি গুন্ডাই বলতেছি। আপু আপনারা দুজন দুজনকে চিনেন? একে তো আমি খুব ভালো করেই চিনি, দুইবার অ্যারেস্ট করেছি, একে কি করে ভুলে যাই?
হৃদয় আর রাফি এই কথা শুনে দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালো। এরপর জয় আমাকে বলল, ভাই চল, এখানে তোর আর থাকার কোনো দরকার নেই। ওই তুই দাঁড়া, আমি আগে কথা বলে নেই। দেখ ভাই, আর ঝামেলা করিস না, আমি তোকে সব কিছু বলতেছি একটু পরে। তুই চল আমার সাথে। হ্যাঁ ভাই, চল প্লিজ। এরপর সবার কথা মতো আমি বাইকে উঠলাম। জয় বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো। এদিকে সিমলা নিজেই নিজেকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমি বুঝি না এই ছেলেটার মধ্যে কি এমন আছে যে বারবার শুধুই আমাকে কাছে টানে। ওর ওই চোখ দুটো যেন আমাকে প্রতিনিয়ত কাছে টানে। আমি কি তাহলে একটা গুন্ডার প্রেমে পড়ে গেলাম? না, এটা হতে পারে না। আমি শুধু শ্রাবণকে ভালোবাসি, সারা জীবন ওকেই ভালোবেসে যাব। ওকে খুঁজে না পেলে দরকার হয় জীবনে আর বিয়েই করব না। আর এই গুন্ডাকে তো সাইডে রেখেই দিলাম। এরপর সিমলা বাসার ভিতরে ঢুকে যায়। এদিকে জয় বাইক নিয়ে একটা বড় গাছের নিচে দাঁড় করালো। আমি গাড়ি থেকে নেমেই বলতে লাগলাম, এই তোরা আমাকে এখানে নিয়ে এলি কেন? ধুর, তোদের জন্য আজকেও সিমলাকে দেখতে পারলাম না। ভাই এইবার তো একটু চুপ কর, বাইকে বসে তো আমাদের পাগল করে দিচ্ছিস সিমলা সিমলা করে। ভাই, তোদের জন্য আজকেও সিমলাকে দেখতে পারলাম না। আবার একই প্রশ্ন করলাম। তুই সিমলাকে দেখেছিস সেটা অনেক আগে। মানে একদম পরিষ্কার। তুই যেদিন প্রথম খুলনা এসেছিলি সেদিন বাস থেকে নেমেই তুই সিমলাকে দেখতে পেয়েছিলি। এবার আমার মনে হচ্ছে আমার সন্দেহই ঠিক হতে চলেছে। তাই আমি আর চুপ করে না থেকে বললাম, কোনভাবে? এই সিমলা ম্যাডাম তো আমার সেই সিমলা নয়। এই সিমলাই তোর এক্স গার্লফ্রেন্ড। জয়ের এই কথার পরে সবাই 5 মিনিট নীরবতা পালন করলাম। কারো মুখে কোনো কথা নেই, আমরা তিনজনই চুপ করে আছি। সবার নীরবতা ভঙ্গ করে আমি বললাম, চল বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। তুই এত স্বাভাবিক কি করে? তুই বুঝতেছিস না, সিমলা অকারণে সেদিন শ্রাবণকে ছেড়ে দিয়েছিল। সেই দিনই শ্রাবণ সিমলাকে ভুলে গিয়েছে। তো এখানে নতুন করে সিমলাকে দেখে স্বাভাবিক থাকবে না তো কি করবে? না মানে আমাকে তো শ্রাবণ ফোন করে বলেছিল যে ও নাকি ওই পুলিশ ম্যামকে নতুন করে ভালোবেসে ফেলেছে, যে কোনো বলেই নাকি ওর তাকে চাই। আরে তখন তো না জেনে বলেছিল, এখন জেনে গেছে তো সবকিছু এখানে শেষ। এতক্ষণ ওদের দুজনের কথা শুনতেছিলাম। এবার আমি বলা শুরু করলাম, কোনো কিছু শেষ না, আমার সিমলাকেই চাই। মানে কি? তাহলে তোকে যে ধোঁকা দিয়েছিল এই মেয়ে? সেই সব পরে দেখা যাবে। আমার যে কোনো মূল্যে সিমলাকে চাই। ও তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমি যদি ওকে জোর করে বিয়ে করি? আরে ভাই, এটা তো ভাবি নাই। আবার বোকার মতো কথা বলিস না, পরে এই মেয়ে শ্রাবণের গলায় আবার জ্বলে পড়বে। ভাই, একটা সত্যি কথা বলবো? কি কথা বল। আমি না সত্যি আবার সিমলার প্রেমে পড়ে গেছি। ওটা যে আমার প্রথম ভালোবাসা ছিল, কি করে ভুলে যাই বল? আর যদি ওকে আমি মন থেকে ভালো নাই বাসতাম, তাহলে নতুন করে ওর প্রেমে পড়তাম কেন? শোন ভাই, ভালোবাসা একবারই হয়, তাই তো আমি নতুন করে আবার ওর প্রেমে পড়লাম। আবার এই কথা শুনে দুজনেই চুপ করে আছে। কিছুক্ষণ পরে জয় বলল, এর মানে তুই সিমলার দেওয়া সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিস? মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন তুই পাগলের মতো সিমলার পিছু ঘুরে বেরিয়েছিলি, কিন্তু কোনো পাত্তাই পাসনি ওর কাছ থেকে, বরং পেয়েছিলি শুধু দুঃখ কষ্ট আর অপমান। তুই সব কিছু ভুলে গেলেও আমি কিছু বলি নাই। দোস্ত, তোর ধারণা সম্পূর্ণই ভুল। আমার সব কিছু মনে আছে, একদম কাটায় কাটায় সব হিসাব মেটাতেই আমি আবার ফিরে এসেছি। মানে তুই কি করতে চলছিস, সব খুলে বল। এরপর হৃদয় আর জয়কে আমার একটা প্ল্যানের কথা বললাম। মানে সিমলার সাথে কি কি করতে চলেছি আমি। আপনাদেরকে আমার প্ল্যান সম্পর্কে কিছু বলবো না, কারণ আপনারা সবকিছু সিমলাকে বলে দিবেন, আর পরে দেখা যাবে সিমলা আমাকেই ঘোল খাইয়ে ছেড়ে দিবে। ভাই রে ভাই, তুই তো একটা জিনিস মাইরি। ভাই ঠিক বলছিস, না হলে এমন সাংঘাতিক বুদ্ধি কার মাথায় আসবে বল। একদম ঠিক বলেছিস, শালা আস্ত একটা শয়তান। অনেক হয়েছে, এবার বাসায় যাই, রাত হয়ে গেছে। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। তাড়াতাড়ি বিয়ে করে ফেল, এরপর দেখবি আর নিজেকে রান্না করে খেতে হবে না, ভাবি রান্না করে দিবে। সেটার প্ল্যানই তো করতেছি। পুরো এক ঢিলে 2 পাখি মারা যাবে। এরপর জয় আমাকে ওর বাইকে করে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি আর কোথাও না তাকিয়ে সোজা বাসায় ঢুকে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রোজকার মতো রাতে নিজে খাবার রান্না করে খেয়ে নিলাম। এরপর রাত 11টার দিকে ছাদে চলে গেলাম একা একা। নির্দিষ্ট স্থানে বসে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলাম। দিনের বেলায় এই শহরটা যতটা ব্যস্ত থাকে, রাতের বেলা ঠিক ততটাই নীরব হয়ে যায়। হঠাৎ করে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আসলে সকলে ঠিকই বলে যে একা একা থাকলে অতীতের কথা মনে পড়বেই। যাই হোক, আপনাদেরকে আর অন্ধকারে রাখবো না, অতীতের শেষ অংশটা বলেই দেই। অতীত
সেই দিন রাতে যখন চুপি চুপি ট্রাকে উঠে লুকিয়ে পড়েছিলাম, সেইটা ড্রাইভার বুঝতে পারে নাই। রাতে অনেক ক্লান্ত থাকাতে ট্রাকের ভিতরেই ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভেঙে যায়, আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি ট্রাকের ভিতরেই শুয়ে আছি। চারদিক থেকে অনেক আওয়াজ আসতেছে। আমি ট্রাক থেকে এক লাফ দিয়ে নিচে নেমে গেলাম। ট্রাক থেকে নেমে অনেকটা ভয় পেয়ে যাই, কারণ তখন আমি অনেকটাই ছোট ছিলাম। চারিদিকে অনেক মানুষের আনাগোনা, আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কি করব, কোথায় যাব কিছু জানি না। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি। এটা যে ঢাকা শহর সেটা আমি বেশ ভালো করে বুঝে গেছি। এই প্রথমবারের মতো আমি ঢাকা শহরে এলাম। আমার অবাক হওয়া যেন শেষই হচ্ছে না। আমি আগে জানতাম না যে আমাদের দেশে এত প্রকারের মানুষ আছে। অনেকে রিক্সা নিয়ে ছোটাছুটি করতেছে, অনেকে আবার অফিসে যেতে ব্যস্ত, কেউ কেউ আবার রাস্তার পাশে মানে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে আছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। এখানে তাদের সামনে দিয়ে আমি একটা ছেলে যে হেঁটে যাচ্ছি, এতে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ একটা জিনিস দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমার ভয় হতে লাগলো ভবিষ্যতে কি আমারও এদের মতো অবস্থা হতে চলেছে। কারণ আমার পাশ দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে নোংরা জামাকাপড় পরে হেঁটে গেল। তাদের হাতে একটা করে স্টিলের থালা, যেটা অনেক পুরনো। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা ভিক্ষা করে খায়। আমার খুব ভয় হতে লাগলো। কি করে খাবো আমি? আমার বয়সও তো কম। কে দেবে আমাকে কাজ? মনে এমন হাজারো প্রশ্ন নিয়ে আমি হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এলাম। স্কুলটা দেখতে অনেক বড়। এত বড় স্কুল এর আগে আমি কখনো দেখি নাই। আমার খুব ইচ্ছে ছিল একটা বড় স্কুলে পড়ার আর ভালো একটা রেজাল্ট করার, কিন্তু সেটার হলো কই। এখন আমি স্কুলেই পড়তে পারি কি না সেটারই নিশ্চয়তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলাম। একটা দোকানের ডিজিটাল ঘড়িতে বাইরে থেকে দেখতে পাই যে সকাল 11টা বেজে গেছে। এদিকে আমার পেটে যে সেই রাত থেকে কিছু পড়ে নাই, প্রচুর ক্ষুধা পাচ্ছে। কিন্তু কি খাবো? এখানে যদি কাউকে গিয়ে বলি যে ভাই একটু খাবার পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই থাপ্পড় ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তবুও খাবার খোঁজ করতে লাগলাম। অনেককে বললামও, কিন্তু কোনো লাভ হলো না। এই শহরের মতো সবাই ব্যস্ত, কেউ কাউকে নিয়ে ভাবে না। এরপর বাধ্য হয়ে একটা টিউবওয়েল থেকে অনেকটা পানি খেয়ে নিলাম। এইবার কিছুটা হলেও শান্তি লাগতেছে। কিন্তু ক্ষুধার জ্বালা কি আর পানিতে মিটে? তবুও এইভাবে আজকের দিনটা কেটে গেল। তখন আনুমানিক রাত 12টার বেশি বাজে। আমি রাস্তার পাশে ল্যাম্প পোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি মাথা নিচু করে। আজকে মনে হয় আর ঘুম আসবে না। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। ল্যাম্প পোস্টের টিপ টিপ আলোতে আমার চোখের পানি যেন বোঝাই যাচ্ছে না। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল। আকাশের চাঁদটা যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করলো। কোনো ইচ্ছে নেই বৃষ্টি থেকে বাঁচার। আমি সেই জায়গায় বসে বসে বৃষ্টিতে ভিজতে লাগলাম। এইভাবে 10-15 মিনিট হয়ে গেল। আমার এখন ইচ্ছে করতেছে আমি যদি এই নিষ্ঠুরতম পৃথিবী থেকে চলে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। হয়তো আমি বেঁচে যেতাম। এই কষ্ট থেকে তো অন্তত মুক্তি পেতাম। আমার চোখের পানি যেন এই বৃষ্টির পানির কাছে কিছুই না। আমার চারিদিকে কি হচ্ছে না হচ্ছে আমার সেটা দেখার কোনো ইচ্ছেই নেই। আমি আমার চিন্তায় ডুবে আছি। বৃষ্টির মধ্যে 30 মিনিটের বেশি সময় ধরে ভিজতেছি। জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করতেছে। হয়তো আজ রাতেই আমার জীবনের শেষ রাত। আল্লাহর কাছে তখন একটাই প্রার্থনা করতেছি, তিনি যেন আজকে আমাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দেয়। আর সহ্য করতে পারতেছি না এমন কষ্ট। আল্লাহ হয়তো আমার কথা শুনেছে, কারণ হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি। হ্যালো বন্ধুরা, কারণটা জানতে হলে তো পরবর্তী পার্টটার জন্য অপেক্ষা করতে হবে। এবার আশা করি তোমাদের আর আগের মতো লেট করাবো না। এবারের পার্টটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।